ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয়নি সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। সো তার পদত্যাগ করা খুব জরুরি। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তাহলে হেরে গেলেন? আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান তাকে বিচারের আওতায় আনা উচিত। 15 সেনা কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো, সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিলেন আইনজীবী তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, তবে কি জেনারেল ওয়াকারুজ্জামান অবশেষে পরাজিত হয়ে গেছেন দেশের আইনের কাছে? হ্যাঁ দর্শক, দুর্বৃত্তকারী 15 সেনা কর্মকর্তাকে বাঁচাতে গিয়ে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই কিন্তু একেবারে বিতর্কিত হয়ে গেছেন। আর অন্যদিকে কিন্তু অ্যাটর্নি জেনারেল তাজুল ইসলাম কিন্তু একেবারে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এই দুর্বৃত্তকারী 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষেত্রে, এবং তার বুদ্ধিমত্তার কারণেই কিন্তু আজ এই দোষীরা কিন্তু একেবারে সর্বোচ্চ শাস্তি পাচ্ছেন। কিন্তু আর তাই বলাই চলে কিন্তু দেশের আইনের কাছে কিন্তু অবশেষে কিন্তু হেরে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে একটা প্রশ্ন থেকেই যায়, দেশের সামরিক বাহিনীর প্রধান হয়ে কিভাবে তিনি এমন অন্যায়কারীদের সাপোর্ট দিচ্ছেন অথবা রক্ষা করার চেষ্টা করছেন? এটাকে কখনোই কাম্য করছিল দেশের মানুষ যে একজন সেনাপ্রধান কিভাবে হাসিনার আমলে গুম খুনের সঙ্গে জড়িত এই সেনা কর্মকর্তাদের বাঁচাতে চাইছেন? তার দরকার ছিল সে নিজে হাতে এদেরকে শাস্তি দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তৈরি করেছি। সেই প্রতিবেদনটি কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলে কিন্তু আজকের এই বিস্তারিত নিউজটির একেবারে ভালো করে জানতে পারবেন আপনি। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা এখানে নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন, সেই সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর 15 জনকে পিছমরা দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য, আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য। আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালের শুনানির পর গারদে পাঠানো হয়েছিল। সেখান থেকে তাদের বিশেষ যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাব জেল সেটা গঠন করেছে। সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যারিস্টার ফখরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি দেখেছেন আজকে, যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো। আমরা আজকে প্রাপ্তি যেমন আছে, এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয়নি সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। কিনা মানে যারাই দেশপ্রেমিক তাদেরকে পিএনজি, আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে। তো এই জিনিসগুলো আমরা দেখছি। তো সো তারা গুম খুনের সাথে জড়িত। এখানে প্রীতি দেখানোরও কিছু নাই, এখানে সম্মান দেখানোরও কিছু নাই। গুম খুন, যারা গুম হয়েছে, আপনার সেনাবাহিনী গুম হয়েছে, আমরা সাধারণ মানুষেরও না, আপনার সেনাবাহিনী গুম হয়েছে। এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি, সেই আলোচনাটার যদি নাকি শেষের দিকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাব জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দিয়ে সাব জেল টেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনাপ্রধান ছিল। যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে, তাহলে সেনা ওয়াকার কেন থাকবে না? 2 দিন পরে ওয়াকারও থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো। সো ওয়াকারের সেই ভয় আছে, যেই কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন। এসব কোলে টুলে রেখে লাভ হবে না। আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই, এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক। এবং ডক্টর ইউনূসকে বলবো, ইউনূস সাহেব শয়তানি বহুত করেছেন, আপনার উপদেষ্টারা দুর্নীতি লুটপাট অনেক করেছে, কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে। জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন। এই বদমাইশ হচ্ছে গিয়ে সব নাটের গুরু, তাকে দিয়েই ওয়াকার সব অপকর্মগুলো করাচ্ছে। সো তার পদত্যাগ করা খুব জরুরি। এর পদত্যাগ করতে না পারলে আপনি দেখেন তাদেরকে আজকে তাদেরকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল। তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তড়িঘড়ি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেল ঘোষণা করে দিল একটা। সো সবকিছু প্রি প্ল্যান্ড। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না। আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলী থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আমার সজ্ঞানে আমি যত তার ব্যাপারে, সে মনে সারা রাত ঘুমায় না। এই হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে, ওই এলাকার হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে কি বলে, ইসকন কি বলে, সারা রাত সে আমাকে টেক্সট করতো যে ভাই এই যে এখানে হচ্ছে। এবং তার এই তথ্যের ভিত্তিতে আপনার আমি জানি না সে এগুলো কোত্থেকে পেত। সে আমাকে 2 দিন আগে জানাই দিত যে আগামীকাল পরশুদিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে। আমি ডিবিকে ফরওয়ার্ড করতাম, আমি পুলিশকে ওই সংশ্লিষ্ট থানার ওসিকে ফরওয়ার্ড করতাম, জুনিয়র ডিসিকে ফরওয়ার্ড করতাম। সেই প্রেক্ষিতে তাদেরকে ধরা হতো। সে অফিসারটাকে হুট করে আজকে কি এলাকায় কোন এক পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে, সেটার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাত্রাবাড়ি থানাতে 5 তারিখের পরপর যে ওসি ছিলেন, সেই ওসিকে তারা সেখান থেকে সরিয়ে 112টা মামলা করেছেন তিনি।
আওয়ামী লীগের এমন কেউ নাই সেই মামলার উপরে বেস করে এখন অনেক কিছু করা হচ্ছে, অনেককে সেই মামলায় দেওয়া হচ্ছে, অনেককে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু এত পরিশ্রমী এত আওয়ামী বিরোধী একজন অফিসার তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে দিচ্ছে না, এই খোদা বক্স সে থাকতে দিচ্ছে না, এরা এগুলো করে যাচ্ছে। তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে পদত্যাগ করতে হবে, সরাইতে হবে, কারণ ওয়াকারের এই চালাকে দেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আমরা তারপরও আশা করি যে যেটা মাঝখানে বলছিলাম যে হাসিনার ফেরার সম্ভাবনা, হাসিনা এই দেশে ফিরলে এই দেশে কোনো মানে ওই প্রতিবাদের বিষয় না, এই দেশে গৃহযুদ্ধ বাঁধবে, যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না। সো সেই দিন শেষ, এই দেশের নাম খালি একটা মিছিল করে দেয় কি অবস্থা হয়। আর হাসিনা আসা তো ভো পরে, আমরা চাই আসুক, সে আসলে তারপরে বুঝবে কেমন লাগে মজাটা। সেই দিন শেষ। এবং ওয়াকার আপনার 1.5 বছর কিন্তু শেষ। আপনি এমনিতেই তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে সেনাপ্রধান চেঞ্জ হবে, যদি সব মিলায়ও যদি হয় শেষ হয়, তাহলেও কিন্তু আপনি 2027 শেষ। তো 27 শেষ যদি হন, তারপরে আপনার বাঁচাবে কে? আপনারা আজিজ রেকেও বাঁচাইতে আসছে, আপনার শফিরেকেও বাঁচাইতে আসে, এখন হারুন জেলে ছিল, কেউ বাঁচাইতে গেছেন আপনারা। সো আপনারাও কেউ বাঁচাইতে আসবে না, যা করার খুব হিসাব করে করেন, এসব শয়তানি বন্ধ করে যদি আসলেই চান যে কিছু একটা করতে, যে বলেন দিস এই অফিসারগুলো আমাদের ছিল, অপরাধী ছিল, আমরা তাদেরকে করলাম, ওরা যেহেতু সেনাবাহিনীর, তা আপনাদের দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই, আমাদেরকে এতটুকু শাস্তি দেওয়া হোক, এতটুকু আমাদের প্রতি সহনশীলতা দেখানো হোক। বাট অপরাধ করেছেন, কি করেছেন এসব বলে আসতে হবে। আপনি কিছুই বলবেন না, কিছুই জানেন না, কিছুই বুঝেন না, এইটা বলে লাভ নাই, কারণ আমাদের সব সাক্ষী আছে, প্রমাণ আছে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এটার বিচার এই দেশে হবে। এবং আমরা প্রেশার গ্রুপ হিসাবে যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি, সেনাবাহিনীর ভেতরেও বিশাল একটা অংশ এখন চাই এটার বিচার হোক। এবং সেনাবাহিনী যারা ভেতরে আছেন, আমি মনে করি আপনাদের এই কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হবার জন্য, এদের বিচারের জন্য যা প্রেশার তৈরি করা আপনাদের ভেতর থেকে তৈরি করা উচিত। যাই হোক, যারা আইসিটির সাথে আছেন, তাজুল ভাই সহ বিচারক সবাইকে আবার ধন্যবাদ জানাই। 2024 জুলাই আগস্টে যিনি সেনাপ্রধান ছিলেন, জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে বিচারের আওতায় আনা উচিত। তাকে অনেক রকম ভাবে প্রশ্ন করে তার বিচার করা উচিত। এবং হাসিনার 16 বছর আমলে যারা সেনাপ্রধান ছিলেন, ইকবাল করিম ভূঁইয়া থেকে শফিউদ্দিন পর্যন্ত, জেনারেল আজিজ এবং অন্যান্যরা, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তবে ডিজিএফআই বন্ধ করে দিতে হবে, এই ধরনের উদ্ভট দাবি করেছেন একজন ইউটিউবার ইউরোপে বসে, প্যারিসে বসে। তার সঙ্গে আমরা আদৌ একমত নই। খারাপ কাজ করলো সেনাবাহিনীর কিছু লোক, সেজন্য একটা সংগঠন, ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, এটা তো লাগবেই, যে কোনো নামেই হোক। বাংলাদেশের একটা সামরিক বিভাগের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট লাগবে। ভারতে আছে, পাকিস্তানে আছে, সব জায়গায় আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে। সুতরাং তবে তাদের কার্যপ্রণালী হবে, পদ্ধতি হবে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, কারা হুমকি দিতে পারে, তাদের পরিকল্পনা এবং ষড়যন্ত্র, দেশে ও বাইরে বিদেশি শত্রুর চর দালাল, তাদের উপর নজর রাখা, তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা। কিন্তু গত 54 বছরে যেটা হয়েছে, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মানে এরশাদ পর্যন্ত, এক ডিজিএফআই এর নামে, মানে ডিজিএফআই এর কাজ করে এই ধরনের 4-5টা সংগঠনের জন্ম দেওয়া হয়েছে। এবং তারা প্রত্যেককেই হয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা বিশেষ করে শেখ হাসিনার কাছে অনুগত ছিল, তাদের কাছে হাসিনার কাছে জবাবদিহি করতে। আমি মনে করি সবগুলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স, একদিকে ফোর্সেস ইন্টেলিজেন্স, একদিকে মিলিটারি ইন্টেলিজেন্স, এত ডুপ্লিকেশনের দরকার নেই। এবং ভারতের অজিত দোভাল যেরকম ভাবে সিকিউরিটি প্রধান, একজন সিভিলিয়ান ডিজিএফআই এর কর্তৃত্ব গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট কিন্তু দেশের কমান্ডার ইন চিফ। এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ। তিনি নির্দেশ না দিলে, তিনি আদেশ না দিলে কোনো যুদ্ধ বা সন্ধি হতে পারবে না। বাংলাদেশে ওটা করতে হবে। প্রধানমন্ত্রী থাকুক আর প্রেসিডেন্ট থাকুক, তিনি হবেন সবগুলো বাহিনীর প্রধান এবং ডিজিএফআই থাকবে সিভিলিয়ানদের কন্ট্রোলে। তবে এ বিচার অপরাধীদের বিচার, আবার আমি বলছি, সেনাবাহিনীর বিচার নয়। র্যাবের অপরাধের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীকে দায়ী করা যাবে না। র্যাবের যে সমস্ত অফিসার এবং সৈনিক
মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদেরকে ধরতে হবে। যাই হোক, সরকার যে সাহস ও শক্তি অর্জন করেছে, ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করতে পেরেছে অবশেষে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে ভারত ও তার দালালেরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে নাই। আপনারা লক্ষ্য করেছেন ইতোমধ্যেই কিন্তু বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচন্ড অশোভনীয় মন্তব্য করা হচ্ছে, যেগুলো বন্ধ করতে হবে, সমূলে উৎপাটিত করতে হবে এই সমস্ত লোকদের। তারা দেশপ্রেমিক সেজে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে যে দাবিগুলো করছেন, যে ডিজিএফআই বন্ধ করে দিতে হবে, এই যে প্যারিসে বসে যে ভদ্রলোক বললেন, সেটা কিন্তু একটা অশনি সংকেত। আমি মনে করি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে 15 জন জেনারেল সহ যারা গুম ও খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের কড়া নিরাপত্তা রাখতে হবে, যেন তাদেরকে ভারতীয় বা আওয়ামী চরেরা হত্যা করতে না পারে। তারা ক্যান্টনমেন্টে থাকুন আর বেসামরিক কারাগারেই থাকুন, তাদের নিশ্চিত নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। এটা ছাড়া হবে না। কিন্তু তাদেরকে মেরে ফেললেই কিন্তু অনেক গোপন কথাই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। তবে ডিজিএফআই যে কোনো নামেই হোক আমাদের লাগবে। নাম পরিবর্তন করলে কোনো লাভ হয় না। বিডিআর কে বিজিবি বানানো হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার না করে বিডিআর কে বিজিবি বানিয়ে দিলেই যেন সমস্ত কিছু সুরাহা হয়ে গেল। যাই হোক, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। এখানে হিংসা ও বিদ্বেষের কোনো অবকাশ নেই। এবং যেটা আমার শেষ কথা, যে অসামরিক কর্তৃপক্ষকে ডিজিএফআই এর প্রধান হতে হবে। ইতিমধ্যেই ভারতীয় জার্নালিস্ট চন্দন নন্দী, যিনি বাংলাদেশের সিকিউরিটি ব্যাপারে প্রায় লেখেন, কথা বলেন, তিনি একটা সাজেশন দিয়েছেন। এটার সঙ্গে আমি মোটামুটি একমত, যে 2024 সালে যারা সামরিক কর্তৃপক্ষ, যারা দেশকে নিয়ন্ত্রণ করেছে হাসিনার পক্ষে, যারা মানুষ হত্যা করেছে, তাদেরও বিচার করতে হবে। শুধু ডিজিএফআই গুম করেছে এটাই যথেষ্ট নয়, গুমের যথেষ্ট প্রমাণ আছে। যারা বন্দী ছিলেন, যাদের ছেড়ে দিয়েছিলেন, তাদের আত্মীয় স্বজন, এবং এরা নিজেরাই বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে উপকৃত করবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে হেলিকপ্টার দিয়ে যারা গুলি করে মানুষ হত্যা করেছে, ওয়াকারুজ্জামান বারবার অস্বীকার করেন যে সেনাবাহিনীর হাতে কোনো মানুষ মারা যায়নি, মাত্র 5 জন আহত হয়েছিল। এই মিথ্যাচার বন্ধ করতে হবে, ওয়াকারকে ক্ষমা চাইতে হবে। এবং ওয়াকার যে 600-র বেশি লোককে ছেড়ে দিল, ধরে রাখলো এবং দেশের বাইরে চলে যেতে দিল, এই অপরাধের জন্য আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামানকেও গ্রেপ্তার করা উচিত এবং তার একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। উনি এদেরকে ধরিয়ে দিয়ে পার পেয়ে যাবেন, সেটা যেন না হয়। যাই হোক, আমার বক্তব্য শেষ করছি, বেশি কথা বলে লাভ নেই। তবে শেষ কথা, এই বিচার সেনাবাহিনীর বিচার নয়, এই বিচার ডিজিএফআই এর বিচার নয়, এই বিচার যারা গুম ও খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার। এবং ভবিষ্যতে এই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দিলে দেশের জন্য আর কেউ, আর কোন সেনাপতি, আর কোন সেনাধ্যক্ষ, আর কোন জেনারেল এই ধরনের কাজে নিয়োজিত হবে না। তারা ভয় পাবে। এখন আইনের শাসনের জন্য ভয় একটা নিশ্চিত করা খুবই দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি দেখার পর দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের এই মতামতটুকুই কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো বেশি থেকে বেশি অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারণ আপনাদের এই মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক। বিশেষ করে আজকে যে ইস্যুটি নিয়ে কথা হয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরাজিত হয়েছেন। কারণ হবেনি তো, দেশের আইনের বিরুদ্ধে কথা বললে অথবা কোনো অপরাধীকে বাঁচাতে চাইলে অবশ্যই তাকে পরাজিত হতেই হবে, এক সময় না এক সময় হবেই তো। কারণ যারা দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আর সেটা কিন্তু করে কিন্তু অনন্য এক নজির গড়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের এই কাজটিকে আপনি কিভাবে দেখছেন এবং এই 15 সেরা কর্মকর্তার কি শাস্তি হওয়া দরকার সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান দর্শক। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।